হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিন্স বাডি অরুণিমা। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টারের ক্রোমোজোমের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, ক্রোমোজোমের রাসায়নিক গঠনকে যদি আমরা ভাগ করি তাহলে প্রধানত দুটো ভাগে বিভক্ত। একটা হলো প্রোটিন আর একটা হলো নিউক্লিক অ্যাসিড। এই প্রোটিনকে আবার মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ক্ষারীয় জাতীয় আর একটা হলো আম্লিক জাতীয়। এই ক্ষারীয় প্রোটিন প্রধানত হিস্টোন জাতীয় হয় আর আম্লিক প্রোটিন প্রধানত অহিস্টোন জাতীয় হয়। হিস্টোন জাতীয় প্রোটিন প্রধানত তিন প্রকার: আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। আর এই আম্লিক জাতীয় বা অহিস্টোন প্রোটিন হলো দুই প্রকার, ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। এই দুটো অ্যামিনো অ্যাসিড দিয়েই গঠিত হয়। এবার আসি নিউক্লিক অ্যাসিডে। নিউক্লিক অ্যাসিড সাধারণত দুই প্রকার, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোম দেখছো, ক্রোমোজোম প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। এটাতে 50% প্রোটিন আর 50% নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। সেই 50% প্রোটিনের মধ্যে প্রায় 45% এই হিস্টোন জাতীয় প্রোটিন ক্যারি করে আর 5% হলো এই আম্লিক প্রোটিন বা হিস্টোন প্রোটিন। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের যে ক্রোমোজোমের মধ্যে এই হিস্টোন প্রোটিন অনেক বেশি পরিমাণে থাকে অহিস্টোন প্রোটিনের তুলনায়। নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ে ডিএনএ। ডিএনএ কি? ডিএনএ হলো ডিঅক্সিরাইবোজ শর্করা দ্বারা গঠিত যে সব প্রজননশীল এবং পরিব্যক্তি করতে পারে এমন নিউক্লিক অ্যাসিড যেটা প্রজাতির মধ্যে যে বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য সেটা বহন করতে পারে, তাকেই বলছে ডিএনএ। তাহলে ডিএনএর প্রধান দুটো বৈশিষ্ট্য, সেটা হলো সব প্রজননশীল, মানে নিজেই নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, আর 2 নম্বর কি, এটা পরিব্যক্তি করতে পারে, মানে জায়গা জায়গায় মিউটেশন হতে পারে। মিউটেশনের ফলে কিন্তু প্রজাতির মধ্যে বিভিন্ন রকম নতুন নতুন বৈশিষ্ট্য আসে। এবার এই যে ডিএনএ কি কি দিয়ে গঠিত, দেখো আমি বোর্ডে লিখেছি ডিএনএ প্রধানত 3টে কম্পোনেন্ট দিয়ে গঠিত। একটা হলো একটি পেন্টোজ শর্করা, যেটাই ডিঅক্সিরাইবোজ শর্করা। এক্ষেত্রে মানে ডিএনএর ক্ষেত্রে এই পেন্টোজ শর্করাটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। এই শর্করার নাম পেন্টোজ কেন? কারণ এই শর্করাটাতে 5টা কার্বন আছে। সাধারণত শর্করাতে 6টা কার্বন থাকে, কিন্তু এই জাতীয় শর্করায় 5টা কার্বন আছে। সেই ছবি আমি এরপর আঁকছি, আগে এইখানটা বুঝিয়ে নিই। তারপর হলো নাইট্রোজেন বেস আছে আর তার সাথে আছে ফসফরিক অ্যাসিড। তাহলে ডিএনএর 3টে কম্পোনেন্ট, একটা হলো কি, সেটা হলো পেন্টোজ শর্করা, তারপরেরটা হলো নাইট্রোজেন বেস, তারপরেরটা হলো ফসফরিক অ্যাসিড। এবার এই যে ডিএনএ 3টে দিয়ে গঠিত হলো, তো আবার ডিএনএ নিউক্লিওসাইড আর ফসফরিক অ্যাসিড দ্বারাও গঠিত। অর্থাৎ কি, যখন ওই পেন্টোজ শর্করা আর নাইট্রোজেন বেস এই দুটোকে একত্রে বলে নিউক্লিওসাইড। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুব আসে যে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড কাকে বলে ডিএনএর ক্ষেত্রে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই এই ছকের মাধ্যমে খুব ভালো করে বুঝে নাও, এখানটা স্কিপ করো না, এটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের ভবিষ্যতেও যদি তোমরা বায়োলজি নিয়ে পড়তে চাও, এইটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে দেখো, এই একটা পেন্টোজ শর্করা আর একটা নাইট্রোজেন বেস, এই দুটোকে একত্রে বলে নিউক্লিওসাইড, আর তার সাথে আছে কি ফসফরিক অ্যাসিড। আর এই নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড জুড়ে যেটা তৈরি করে তাকে বলছে নিউক্লিওটাইড। ঠিক আছে, আর এই রকম অনেকগুলো নিউক্লিওটাইড জুড়ে জুড়ে তৈরি করে ডিএনএ। বোঝা গেল? তাহলে নিউক্লিওটাইডের উপাদান কি কি? 3টে, একটা পেন্টোজ শর্করা, একটা নাইট্রোজেন বেস আর একটা ফসফরিক অ্যাসিড। এরম যদি প্রশ্ন করে যে নিউক্লিওসাইড কি কি দিয়ে গঠিত, সেটা হলো একটা পেন্টোজ শর্করা আর একটা হলো নাইট্রোজেন বেস। তাহলে এই নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের পার্থক্য বুঝে নাও। নিউক্লিওসাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড নেই, কিন্তু এর সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন সেটা নিউক্লিওটাইডে পরিণত হবে। আর এই নিউক্লিওটাইডই হলো ডিএনএর একক, গঠনগত একক, মানে অনেকগুলো নিউক্লিওটাইড পরপর পরপর জুড়েই তৈরি করে ডিএনএ। এরপর আসি ডিএনএর গঠনে। ডিএনএর প্রধানত 3টি উপাদান এর আগের ছকেই পড়লাম। সেগুলো কি কি? পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। এই পেন্টোজ শর্করার মধ্যে ডিএনএতে থাকছে ডিঅক্সিরাইবোজ শর্করা। এই শর্করা 2 রকম হয়, একটা রাইবোজ শর্করা, একটা ডিঅক্সিরাইবোজ শর্করা। এক্ষেত্রে থাকছে ডিঅক্সিরাইবোজ শর্করা। এই শর্করাটা কেমন দেখতে দেখে নাও, এটা তোমাদের মোটেই প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাদেরকে জানাবার জন্য এটা লিখছি। দেখো, এই শর্করাটার 5টা কার্বন থাকে। কার্বন মানে এই প্রত্যেকটা জয়েন্টে হলো একটা করে
কার্বন। ঠিক আছে, এবার এই কার্বনের সাথে ওপরে নিচে একটা করে যুক্ত থাকে মূলক। এই ক্ষেত্রে যেমন যুক্ত থাকে OH নিচে H, এখানে হলো ওপরে H নিচে OH থাকার কথা, কিন্তু এই ওটাই থাকে না। তাহলে কি থাকে নিচে? শুধু শুধু H থাকে। ঠিক আছে, তার পাশেরটাও হলো OH, আর এই কার্বনের ওপরে থাকে CH2OH আর নিচে থাকে H। এইটাই হলো ডিঅক্সিরাইবোজ শর্করার কেমিক্যাল রূপ। এরপরে দেখো নাইট্রোজেন বেসে আসি। এই নাইট্রোজেন বেস সাধারণত দুটো রকম দিয়ে গঠিত, একটা হলো পিউরিন জাতীয় আর একটা হলো পিরিমিডিন জাতীয়। পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন আর গুয়ানিন। এর পরের স্ট্রাকচারে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। অ্যাডেনিনকে শর্টে বলে A, গুয়ানিনকে শর্টে বলে ক্যাপিটাল G। আর পিরিমিডিনের মধ্যে পড়ে সাইটোসিন আর থাইমিন। সাইটোসিনকে প্রকাশ করা হবে এরপর C দিয়ে, আর থাইমিনকে প্রকাশ করা হবে T দিয়ে। ঠিক আছে, আর ফসফরিক অ্যাসিড তো আছেই। চলো এরপরে অ্যাডেনিন, গুয়ানিন আর থাইমিন, সাইটোসিনের মধ্যের যে বন্ড সেগুলো দেখে নিই। 1953 সালে বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক এই ডিএনএর দ্বিতন্ত্রী নকশা নিয়ে আলোচনা করেন। এটাকে ডিএনএর দ্বিতন্ত্রী মডেলও বলে। এক্ষেত্রে দুটো তন্ত্রী ব্যবহার করা হয়েছে। সেই তন্ত্রী দুটো একটার সাথে একটা অনেকটা পেঁচিয়ে আছে এবং সেইগুলো নিউক্লিওটাইড দ্বারা যুক্ত। দেখো আমি ছবিতে আঁকছি, অনেকটা এই রকম মডেলের কথা এই ওয়াটসন ও ক্রিক বলেছিলেন। একটা তন্ত্রী এরম যাচ্ছে আর একটা তন্ত্রী এরকম যাচ্ছে, এরমভাবে চলতেই থাকছে। এই যে এক একটা তন্ত্রী, এগুলো নিউক্লিওটাইড দ্বারা গঠিত। যে দুটো হাতলের মতো অংশ, এগুলো গঠিত হয়েছে পেন্টোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড দিয়ে। আর এই তন্ত্রীগুলো দুটোর মাঝখানে এরমভাবে যুক্ত আছে। ঠিক আছে, এই যে সিঁড়ির ধাপের মতো অংশ, এগুলো গঠিত হয়েছে এই নাইট্রোজেন বেস দিয়ে। নাইট্রোজেন বেসের মধ্যে কে কে আছে? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এরা। এক্ষেত্রে জানবে অ্যাডেনিন সর্বদা বন্ধনী গঠন করে থাইমিনের সাথে, আর গুয়ানিন সর্বদা বন্ধনী করে সাইটোসিনের সাথে। এই অ্যাডেনিন, আমি দেখো এখানে দুটো দাগ দিয়েছি আর এখানে তিনটে দাগ দিয়েছি। এটার কি অর্থ? এগুলো হাইড্রোজেন বন্ধনীকে বোঝায়, অর্থাৎ অ্যাডেনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধনী গঠন করে, আর গুয়ানিন সাইটোসিনের সাথে তিনখানা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়। অর্থাৎ আমি যদি এই ছবির মধ্যে দেখাতে চেষ্টা করি, ধরো এইখানে A আছে, এখানে T আছে, এই দুটোর মাঝে রয়েছে হাইড্রোজেন বন্ড। আবার পরেরটায় দেখো এখানে ধরো G আছে, এখানে C আছে, এইগুলোর মাঝে আছে তিনটে হাইড্রোজেন বন্ড। এরমভাবে অল্টারনেটিভলি সবসময় একই প্যাটার্নে থাকবে সেরম নয়, এক এক টাইমে এক একটা এরমভাবে এই যে সিঁড়ির ধাপগুলো তৈরি হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে নাইট্রোজেন বেস দিয়ে। ঠিক আছে, আর নাইট্রোজেন বেসগুলো একটার সাথে একটা যুক্ত থাকছে হাইড্রোজেন বন্ধনী দ্বারা। অর্থাৎ এই যে সিঁড়ির হাতলগুলো তৈরি হয়েছে, এটা হলো এই সুগার মানে S প্লাস এই ফসফরিক অ্যাসিড P, এটা দিয়ে তৈরি হচ্ছে, আর এই ধাপগুলো তৈরি হচ্ছে নাইট্রোজেন বেস দিয়ে। এটাই হলো ওয়াটসন আর ক্রিকের ডিএনএ দ্বিতন্ত্রী মডেল। এটা কিন্তু ভালো করে পড়বে, এবং এই যে কার সাথে কে বন্ধনী গঠন করে, কটা করে হাইড্রোজেন বন্ধন গঠন করে, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। খুব ভালো করে এখানটা পড়বে। আর এখানে অ্যাডেনিন থাইমিনের সাথে কটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে, গুয়ানিন সাইটোসিনের সাথে কটা হাইড্রোজেন বন্ধন গঠন করছে, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন আসে। এই ভিডিওটা তোমরা স্কিপ করো না, যদি স্কিপ করো তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। এরপর আসি আরএনএর গঠনে। দেখো আরএনএও একইভাবে তিনটি কম্পোনেন্ট দ্বারা গঠিত বা তিনটি উপাদান দ্বারা গঠিত ডিএনএর মতো। সেটা হলো পেন্টোজ শর্করা, নাইট্রোজেন বেস আর ফসফরিক অ্যাসিড। এক্ষেত্রে যে পেন্টোজ শর্করা থাকে সেটা হলো রাইবোজ শর্করা। এটার গঠনটা তোমরা দেখে নাও। একইভাবে হলো 5টা কার্বন দ্বারাই গঠিত। ঠিক আছে, এই জায়গাগুলো সবকটায় কার্বন আছে। ঠিক আছে, এটার উপরে হাইড্রোজেন, নিচে OH, এটার উপরে হাইড্রোজেন, নিচে OH, এটার উপরেও হাইড্রোজেন, নিচে OH, আর এখানে হলো CH2
OH আর নিচের দিকে হলো শুধু হাইড্রোজেন। এটাই হলো রাইবোজ শর্করার রূপ। এটা তোমাদের দরকার নেই, জাস্ট বোঝাবার জন্য আমি এঁকেছি। এরপর হলো নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসও এখানে দু রকম আছে, পিউরিন আর পিরিমিডিন। পিউরিনের মধ্যে পড়ে অ্যাডিনিন, গুয়ানিন, যেগুলো একইভাবে ডিএনএতেও ছিল। আর পিরিমিডিনের মধ্যে দেখো সাইটোসিন আর ইউরাসিল। কি পড়েছিলাম ডিএনএর ক্ষেত্রে? থাইমিন আর ইউরাসিল। এখানে থাইমিনটা চলে গেছে, তার বদলে আছে ইউরাসিল। আর একইভাবে ফসফরিক অ্যাসিডও আছে। আচ্ছা, এই আরএনএ হলো একতন্ত্রী, মানে এটা কোনো দুটো তন্ত্রী নেই, একটাই তন্ত্রী আছে। কিন্তু এই তন্ত্রী কখনো কখনো এরকম নিজের মধ্যে প্যাঁচ খেয়ে যায়। এবার যেখানে যেখানে প্যাঁচ খায় সেই জায়গায় অনেক সময় বন্ধনী গঠন করে, মানে নাইট্রোজেন বেসের মধ্যে বন্ধনী গঠন করে। ধরো এইখানে অ্যাডেনিন আছে। অ্যাডেনিন সবসময় আগে ডিএনএর ক্ষেত্রে কার সাথে যুক্ত হতো? থাইমিনের সাথে। এখানে তো থাইমিন নেই, তাই কার সাথে যুক্ত হবে? ইউরাসিল। ঠিক আছে, তার মানে এ এখানে ইউ এর সাথে যুক্ত হচ্ছে। আর কতগুলো হাইড্রোজেন বন্ধনী ছিল ডিএনএর ক্ষেত্রে? দ্বিবন্ধনী, তাই এখানেও তাই। ঠিক আছে, আর ধরো এইখানে আছে গুয়ানিন আছে, ঠিক আছে, আর এইখানে আছে সাইটোসিন। এই দুটোর মধ্যে তিনটে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে? অ্যাডেনিন এক্ষেত্রেও দ্বিবন্ধনী করে ইউ এর সাথে, আর গুয়ানিন এখানে তিনখানা হাইড্রোজেন বন্ধনী গঠন করে সি এর সাথে বা সাইটোসিনের সাথে। আর এই যে তন্ত্রীটা, এটা গঠিত হয় এই সুগার আর এই ফসফরিক অ্যাসিড দ্বারা। ঠিক আছে, এবার এই যে আরএনএ, এই আরএনএ কি কাজে লাগে? প্রোটিন গঠন করতে কাজে লাগে। তাহলে আরএনএ কাকে বলবো? কোষের প্রোটিন সংশ্লেষে সহায়ক যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, তাকেই বলবো আরএনএ। কারণ এটা কি করে? প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এখন ডিএনএ আর আরএনএর পার্থক্যটা দেখে নাও। ডিএনএ হলো দ্বিতন্ত্রী আর প্যাঁচালো এরকম দেখতে, আর আরএনএ হলো একতন্ত্রী রেখাকার। ডিএনএর মধ্যে যে শর্করা থাকে সেটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, আর এখানে যে শর্করা থাকে সেটা হলো রাইবোজ শর্করা। এতে চারখানা নাইট্রোজেন বেস আছে, সেটা হলো কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর এখানে যে নাইট্রোজেন বেস আছে সেগুলো হলো অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল আর সাইটোসিন। এই ডিএনএর কাজ হলো কি? বংশগত বৈশিষ্ট্য বহন করা, আর আরএনএর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এখন হেটারোক্রোম্যাটিন আর ইউক্রোম্যাটিন নিয়ে আলোচনা করব। দেখো, এই হেটারোক্রোম্যাটিন কি ছিল? নিউক্লিওলাসের মধ্যে যে ঘন অংশ সেগুলো ছিল হেটারোক্রোম্যাটিন, আর যেগুলো এমনি নর্মাল, যেগুলো কুণ্ডলীর মধ্যে যেগুলো নর্মাল আকারে থাকে সেগুলো ছিল ইউক্রোম্যাটিন। এই তার মানে কি? হেটারোক্রোম্যাটিন হলো অপেক্ষাকৃত পুরু, এটা প্রায় 100 ন্যানোমিটার অবধি হতে পারে। আর এই ইউক্রোম্যাটিন কিন্তু খুব সূক্ষ্ম, সেটা 10 থেকে 30 ন্যানোমিটার অবধি হতে পারে। যেহেতু এটা খুব পুরু, স্থির অবস্থায়, মানে কোষ যখন বিভাজিত হয় না তখন এটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে এটা একটা গাঢ় রং ধারণ করে। ঠিক একইভাবে যেহেতু ইউক্রোম্যাটিন খুব সূক্ষ্ম এবং স্থির নিউক্লিয়াসে অর্থাৎ ইন্টারফেস দশায়, এটা প্রসারিত অবস্থায় থাকে, কুণ্ডলীকৃত নয়, অর্থাৎ এইটা সেই সময় ক্ষারীয় রঞ্জকে কিন্তু খুব গাঢ় রং নেবে না। আবার দেখো, এই যে হেটারোক্রোম্যাটিন, এই অংশে খুব বেশি সক্রিয় জিন নেই, কিন্তু ইউক্রোম্যাটিনের মধ্যে বেশিটাই হলো সক্রিয় জিন। যখন কোষ বিভাজিত হয়, কোষ বিভাজনের সময় ক্রোমোজোম দেখা যায় যে অংশে, সেটা হলো এই ইউক্রোম্যাটিন অংশে কিন্তু ক্রোমোজোম দেখা যায়। আর কোষ বিভাজনের সময় মিওসিস কোষ বিভাজনে যখন ক্রসিং ওভার হয়, মানে একটা ক্রোমোজোমের অংশ আর একটা ক্রোমোজোমের ওপর লেগে যায়, সেইটা সংঘটিত হয় কিন্তু এই ইউক্রোম্যাটিনের মধ্যেই, কারণ এখানে সক্রিয় জিন আছে। কোষ বিভাজনের সময় এই ইউক্রোম্যাটিন অংশটি খুব গাঢ়ভাবে পেঁচিয়ে ওঠে, তখন কিন্তু এইটাকে যদি কালার করা হয় বা রঞ্জক ব্যবহার করা হয় তখন কিন্তু সেইটা খুব গাঢ় রং নেয়। অর্থাৎ এটা যখন স্থির অবস্থায়, এর যখন মানে ক্ষারীয় রঞ্জক ব্যবহার করা হয় তখন কিন্তু তার রং হবে হালকা, কিন্তু যখন কোষ বিভাজিত হচ্ছে সেই সময় যদি এর মধ্যে রঞ্জক ব্যবহার করা হয় তখন সেইটা খুব গাঢ়ভাবে রং নেয়। ক্রোমোসোমের প্রায় 70%ই হলো এই ইউক্রোম্যাটিন অংশ থাকে। অর্থাৎ ইউক্রোম্যাটিন আর হেটারোক্রোম্যাটিনের পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আজ এই পর্যন্তই, পরের পর্বে কোষ বিভাজন শুরু হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।